ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকে ভেক্টরের যে নতুন লেকচার শুরু করছি সেখানে আমরা পড়াবো ভেক্টরের উপাংশে বিভাজন। তো কাকে বলে ভেক্টরের উপাংশে বিভাজন, ভেক্টরের উপাংশ ব্যাপারটা কি? তো দেখো, আমরা আগের যে ক্লাসগুলো সেখানে শিখেছিলাম যে যদি দুটো ভেক্টর থাকে, একটা a এবং আরেকটা b, তাদের যদি আমরা যোগ করলে আমরা নতুন একটা ভেক্টর পাই, তাকে আমরা c ভেক্টর নাম দিই, বা বলতে পারো যে c হচ্ছে a এবং b এই দুটো ভেক্টরের লব্ধি। এবারে যদি মনে করে নাও যে তোমাকে শুধুমাত্র c ভেক্টরটা দেওয়া রয়েছে, মানে লব্ধি দেওয়া রয়েছে, দিয়ে প্রশ্ন করছে যে a এর মান কত, b এর মান কত, বা a ভেক্টরটা কত, b ভেক্টরটা কত, তো সেটা কি করে আমরা বার করতে পারি? তো বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, যদি শুধুমাত্র আমাদের এই c ভেক্টরটা বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু c এর দুটো উপাংশ থেকে একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে b ভেক্টর। একটু উল্টো করে চলে আসছে। আগে আমরা কি করেছিলাম, a আর b জানতাম, সেখান থেকে আমরা c পেয়েছিলাম। এবারে আমরা c জানি, সেখান থেকে আমরা a আর b পেতে চাইছি। জাস্ট এটাকেই আমরা বলছি ভেক্টরের উপাংশে বিভাজন। তো কিভাবে করব জিনিসটা দেখো। তো ধরে নিচ্ছি যে আমাদের কাছে একটা মাত্র ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটার নাম ধরো আমরা দিলাম r ভেক্টর। একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটার নাম ধরো দিলাম r ভেক্টর। তো নাম দিচ্ছি, ভেক্টরটা শুরু হচ্ছে কোনো একটা o বিন্দু থেকে এবং মনে করো শেষ হচ্ছে কোনো একটা p বিন্দুতে গিয়ে, তাহলে OP ভেক্টর, সেটাকে আমরা নাম দিয়েছি r ভেক্টর। সেই r ভেক্টরকে আমাদের দুটো উপাংশে বিভাজন করতে হবে, এবং যে দুটো ভেক্টর আমরা পাবো উপাংশে বিভাজন করে, তাদেরকে কিন্তু আমাদের r এর রেসপেক্টে লিখতে হবে, যে r থাকলে সেটাকে আমরা কিভাবে লিখতে হবে। তো কেমন বিষয়টা মনে করা যাক, যে একটা ভেক্টর ধরে নাও, যে ভালো করে ছবিটা আঁকি, একটা ভেক্টর ধরে নাও যে ও a নাম দিলাম, তাকে আমরা লিখছি ধরো সাপোজ a ভেক্টর বলি। আর একটা ভেক্টর নিয়ে নিচ্ছি, সেটা হয়তো ও বি ভেক্টর, তাকে নাম দিলাম স্মল b ভেক্টর, এই নাম। তাহলে কি দাঁড়ালো আলটিমেটলি? আমি বলতে চাইছি যে আমার কাছে শুধুমাত্র OP ভেক্টর ছিল, OP ভেক্টরটা আমার কাছে ছিল, যার নাম দিয়েছিলাম r ভেক্টর। সেই r ভেক্টরের দুটো উপাংশ আমরা পেলাম। r এর উপাংশ কি কি পাচ্ছি? উপাংশ একটা পেলাম আমরা a ভেক্টর, আর একটা পেলাম b ভেক্টর। দুটো উপাংশ a আর b হলো। আমাদের বার করতে হবে a কত আর b কত, মানে a এর মান কত, b এর মান কত, এই বার করতে হবে। আর কি বলে দেওয়া থাকবে প্রশ্নে? বলে দেওয়া থাকবে যে এই r এর সঙ্গে a এবং b কত কোণ করে আছে, সেটাও বলে দেওয়া থাকবে, না হলে আমরা কি করে করব, তাই না? তাহলে দেখো, এখানে বলে দেওয়া থাকবে হয়তো যে r এর সঙ্গে b যেটা রয়েছে সেটা হয়তো কোনো একটা আলফা কোণ করে আছে, আর r এর সঙ্গে a যেটা রয়েছে সেটা হয়তো কোনো একটা বিটা কোণ করে রয়েছে, এমন হয়তো আমাদের বলে দেবে, বা যে কোনো একটা কোণ বলে দিতে পারে, যদি টোটাল অ্যাঙ্গেলটা আমাদের a আর b এর কোণ জানা থাকে। সেখানে কিন্তু আলফা প্লাস বিটা, সেটা আমরা নিচ্ছি লেস 90, সেটা ইকুয়াল 90 ও হতে পারে, গ্রেটার 90 ও হতে পারে, সেটা আমরা যখন অঙ্ক করব আস্তে আস্তে বুঝতে পারবো। তো যে কোনো আরবিট্রারি অ্যাঙ্গেল, যে কোনো অ্যাঙ্গেল নিয়েছি যেটা r এর সঙ্গে b ভেক্টর একটা আলফা কোণ করে আছে, আর r এর সঙ্গে a ভেক্টর একটা বিটা কোণ করে আছে, এই শুধুমাত্র আমরা নিয়েছি। আমরা r, আলফা আর বিটা এর রেসপেক্টে a আর b এদের মান কত সেইটা বার করার চেষ্টা করব। তো কি করে করছি দেখো। তো আমরা এখানে কি করব, এখানে আমরা ত্রিভুজের যে ধর্ম হয় সেই ধর্ম ব্যাপারটা নিয়ে আসব, এটা প্রুফ করার জন্য, বা a b এর মান কত বার করার জন্য। তো ত্রিভুজের ধর্ম তোমরা জানো, আমি ছোট্ট করে একটু জাস্ট বলে দেবো, না হলে এই জায়গাটা তোমরা বুঝতে পারবে না। ত্রিভুজ, যদি একটা ত্রিভুজ আঁকো, সেক্ষেত্রে ধরো আমরা ত্রিভুজ আঁকলাম ABC। তো বাহুগুলো কি আছে, AB BC CA, এবং কোণগুলো কি আছে, A কোণ, B কোণ, C কোণ, এই রয়েছে অ্যাঙ্গেলগুলো। তো সেক্ষেত্রে তোমরা হয়তো জানো বা জানো না, শিখে রাখো যে ত্রিভুজের ধর্ম অনুযায়ী আমরা লিখতে পারি যে AB বাহু বাই sin C, সেটা ইকুয়াল হয়ে যায় BC বাই sin A ইকুয়াল CA বাই sin B, এমনটা লেখা যায়। অনুপাতগুলো সমান হয়। কি বললাম দেখো, AB বাহু, তার উল্টো দিকের যে কোণ রয়েছে তার সাইন, AB বাহু তার উল্টো দিকের যে কোণ, কি কোণ আছে, C কোণ আছে, তার সাইন, তাদের যে অনুপাত সেটা ইকুয়াল অন্য আরেকটা বাহু নাও, মানে BC বাহু নাও, তার উল্টো দিকের কোণ কে আছে, A আছে, তাহলে sin A ইকুয়াল
ইকুয়াল লিখতে পারবে সি এ বাহু তার উল্টো দিকের কোণ কে আছে বি আছে, তাহলে সাইন বি। এই ইকুয়াল এই রেশিও গুলো কিন্তু ইকুয়াল হবে, এটা কিন্তু একটা ত্রিভুজের ধর্ম। তো সেই ধর্মটাকে আমরা এখানে কাজে লাগাবো যাতে করে আমরা এ বি এর মান বার করতে পারি। বেশ, তো তোমরা আগেই শিখেছো যে সামান্তরিক আমরা কিভাবে আঁকতে পারি ত্রিভুজের ক্ষেত্রে। ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র আমরা আগে দেখিয়েছি। তো সেই জিনিসটাই আমরা জাস্ট আরেকবার এখানে ছবিতে আঁকার চেষ্টা করব। যে মনে করে নাও যে এইটা হচ্ছে সেই আমার যে ওপি ভেক্টরটা ছিল যাকে আমরা আর নিয়েছিলাম, তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা যদি ও এর প্যারালাল একটা লাইন এখানে ড্র করি, ও এর একটা প্যারালাল লাইন টানছি, তো সেটাকে আমরা তাহলে এ ভেক্টর বলতে পারি। একই রকম ভাবে ও বি এর প্যারালাল একটা লাইন টানছি এখানে, যেটাকে আমরা যাতে করে বি ভেক্টর বলতে পারি, তাহলে এটা কিন্তু এখানে বি ভেক্টর হয়ে গেল। এটা যদি এ ভেক্টর হয় তাহলে উপরেরটা হয়ে গেল বি ভেক্টর। এখানে একটা সামান্তরিক কমপ্লিট হয়েছে হলো। তো এই পি পয়েন্টটাকে আমরা এখানে না লিখে একদম এইখানে লিখছি, যেখানে গিয়ে এই ভেক্টরটা কমপ্লিট করছি সেখানে বি বিন্দু লিখছি। বেশ, তাহলে এখানে কি হয়েছে এ পি বি ও একটা সামান্তরিক ফরমেশন হচ্ছে। তো সেখানে দেখো আমরা যদি ও পি বি এই ত্রিভুজটার জন্য কাজ করি, ত্রিভুজ ও পি বি এই ত্রিভুজটার জন্য যদি তোমরা ওই ত্রিভুজের ধর্ম যেটা দেখালাম ফর্মুলাটা সেটাকে যদি কাজে লাগাও তাহলে বিষয়টা কেমন হয়। তো কি হয়েছে এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখতেই পারি বিপি বিপি বাই, তো এখানে ত্রিভুজ রয়েছে, ত্রিভুজের একটা বাহু নিচ্ছি বিপি, তো বিপির উল্টো দিকে কোণ কে আছে আলফা আছে, তাহলে লিখতে পারবো বিপি বাই সাইন আলফা ইকুয়াল লেখা যাবে আরেকটা বাহু নিচ্ছি ওবি, তাহলে লিখলাম কি ওবি, ওবির উল্টো দিকের কোণ কে আছে এই কোণটা, ওবির উল্টো দিকের কোণ। আচ্ছা, এই কোণটা যদি বিটা হয় তাহলে এই কোণটাকেও আমরা বিটা বলতে পারি একান্তর কোণ হিসাবে, অল্টারনেটিং অ্যাঙ্গেল। এটা বিটা যদি হয় এটাকেও আমরা বিটা বলতে পারি। তাহলে লিখবো কি সাইন বিটা, সেটা ইকুয়াল কি হচ্ছে, সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে ওপি। ওপি আরেকটা বাহু, তার উল্টো দিকের কোণ হচ্ছে এটা। তাহলে দেখো এখানে ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল আমরা কত জানি 180 জানি, তাহলে 180 মাইনাস আলফা মাইনাস বিটা, তাহলে এখান থেকে লিখতে পারবে সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা হচ্ছে এই কোণটা, টোটালটা 180, সেখান থেকে আমরা আলফা আর বিটাকে বিয়োগ করলে এই কোণটা কত হয় 180 মাইনাস আলফা প্লাস বিটা হয়, তো সেটা হচ্ছে এই কোণটা। তাহলে ত্রিভুজ যে ধর্ম যেটা ছিল আমরা সেটা এখানে লিখতে পারবো। এবার তোমরা হলো জানো যে সাইন 180 মাইনাস কোনো একটা কোণ লেখাও যায়, সাইন অফ সেই কোণটা লেখাও সাইন, মানে কি বলছি ধরো রয়েছে সাইন 180 মাইনাস আলফা, সেটা ইকুয়াল আমরা লিখতেই পারি সাইন আলফা, এরকম লেখা যায় তোমরা জানো। তো তাহলে আমরা এই যে নিচের টার্মটা রয়েছে সেটাকে 180 মাইনাস আলফা প্লাস বিটা না লিখে একেবারে সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি। তো সেটাই করব আমরা। তাহলে করছি কি এই নিচের এই যে পার্টটা ছিল এটাকে একেবারে লিখে দিচ্ছি সাইন অফ আলফা প্লাস বিটা। এইবারে দেখো আমরা এখানে এই যে বিপি ওবি ওপি এগুলো তো একটা ভেক্টর, সেই ভেক্টরগুলো বসাতে পারি। তাহলে বিপি মানে কি ছিল, বিপি মানে ছিল এ ভেক্টর, তাহলে লিখতে পাচ্ছি এ ভেক্টর সেটা বাই সাইন আলফা ইকুয়াল আমরা লিখতে পারি ওপি। ওপি মানে কি ছিল দেখো, ওপি মানে ছিল আর ভেক্টর, তাহলে ওপি না লিখে একেবারে আর লিখে দিই, তাহলে আর ভেক্টর বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা এ ভেক্টরের মান পেয়ে যাচ্ছি। এ ভেক্টর তাহলে কত আর ভেক্টর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এরকম ভাবে লিখে দেবো। বা শুধু ভেক্টর চিহ্ন না দিয়ে তুমি শুধুমাত্র মড মানগুলো এইভাবে বলতে পারো যে এ তাহলে কত আর এর কত গুণ আর ইনটু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা, এটা গুণ করলে আর এর সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে তাহলে এ এর মান পাওয়া গেল। একইভাবে আমরা একইভাবে বি এর মানও পেতে পারি। আমরা এখানে প্রথমে যেটা করলাম এই বিপি বাই সাইন আলফার সঙ্গে ওপি বাই সাইন আলফা প্লাস বিটা এটাকে ইকুয়াল করেছিলাম। এবার কি করব, এবার ওবি বাই সাইন বিটা এর সঙ্গে ওবি বাই সাইন আলফা প্লাস বিটাকে আমরা ইকুয়াল করব। তাহলে কি হচ্ছে দেখো, ওবির জায়গায় কি বসাবো, বি বসাবো, তাহলে বি আছে, বি বাই কি রয়েছে সাইন বিটা আছে, তাহলে লিখছি সাইন বিটা ইকুয়াল আবার একই জিনিস, মানে ওপি বাই সাইন আলফা প্লাস বিটা মানে কি রয়েছে আর বাই
সাইন আলফা প্লাস বিটা রয়েছে, তাহলে এখান থেকে লিখতেই পারবে বি ইকুয়াল আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। হলো? তাহলে এখানে আলফা প্লাস বিটার যে কোনো মান হতে পারে, মানগুলো বলে দেওয়া থাকবে অবশ্যই। তাহলে সেই টোটাল যোগফলটা আমরা নিচে বসাবো, তার সঙ্গে সাইন রয়েছে আর উপরে আলফা এবং বিটার যা যা মান রয়েছে নির্দিষ্ট সেগুলো বসালেই কিন্তু আমরা a এর মানও পেয়ে যাচ্ছি, b এর মানও পেয়ে যাচ্ছি। তাহলে বোঝা গেল আর দেওয়া রয়েছে, আমরা a পেয়ে যাচ্ছি, b পেয়ে যাচ্ছি। এইবারে আসি যেটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের মেন সিলেবাসে রয়েছে, সেটা হচ্ছে ভেক্টরের লম্ব উপাংশের বিভাজন। আমরা এখানে কিন্তু লম্ব দেখাইনি। যদি a আর b তারা লম্ব থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে 11 এর অঙ্ক রয়েছে সেখানে লম্ব উপাংশই রয়েছে দেখতে, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লম্ব উপাংশই ব্যবহার করি যে কোনো ফিজিক্সের থিওরিটিক্যাল পড়াশোনার ক্ষেত্রে। তো লম্ব উপাংশ যদি থাকে, তো লম্ব উপাংশ থাকলে সেক্ষেত্রে তখন আমরা কিভাবে দেখাবো জিনিসটা। তো যদি লম্ব উপাংশ থাকলে কি হবে, আলফা প্লাস বিটা টোটালটা 90 ডিগ্রি হবে। তখন তো এ বি এভাবে আঁকবো না, তখন কিভাবে আঁকবো, এইভাবে আঁকবো। এ হচ্ছে এ, এ হচ্ছে আমার বি, টোটালটা 90 ডিগ্রি কোণ, আর বিটা হচ্ছে আমার আর ভেক্টর, এরকম হবে না। তো সেক্ষেত্রে এ বি কত হবে, তখন এর মান কত হবে, এ হয়ে যাবে আর সাইন আলফা, কারণ আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হলে সাইন 91 মানে সবাই জানে, তাহলে সাইন 91 হয়ে গেলে কি করে থাকে, a ইকুয়াল আর সাইন আলফা। একইভাবে b কত হবে, b হয়ে যাচ্ছে আর সাইন বিটা, এইভাবে লিখতে পারো। এছাড়াও একটা লেখার কায়দা আছে, সেটা হচ্ছে দেখো আলফা প্লাস বিটা, সেটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিটাকে কি লিখতে পারি, 90 প্লাস 90 মাইনাস আলফা, তাহলে এটাকে কি লেখা যায়, আর সাইন 90 মাইনাস আলফা, এটাকে আমরা লিখতে পারি আর cos আলফা। তাহলে a কি দাঁড়ালো, a এর মান হলো আর সাইন আলফা, b এর মান কি হলো আর cos আলফা। তাহলে ভীষণ সহজ বিষয়টা, b হয়ে যাচ্ছে কি আর cos আলফা, তাহলে কি r এর সঙ্গে b এর ধরো কোণ ছিল আলফা, তাহলে b কে কি লিখবো আর cos আলফা, a কে কি লিখবো আর সাইন আলফা। তাহলে এটা একদম মনের মধ্যে গেঁথে নাও যে যখনই আমরা এরকম টাইপের কোনো ছবি দেখবো বা উপাংশের বিভাজন করব, আমরা কিন্তু জাস্ট এই জিনিসটাই করব, আমাদের কিন্তু এত কিছু লাগে না। প্রুফ করতে আসতে পারে 11 এর পরীক্ষাতে, সেক্ষেত্রে প্রুফের জন্য কিন্তু উপাংশ বিভাজনের যে প্রুফ, সেখানে a b মান বার করতে গেলে এই পুরো ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। কিন্তু পরীক্ষায় যে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন বা অঙ্ক, সেখানে কিন্তু আমাদের শুধুমাত্র এই দুটো জিনিস মনে রাখতে হবে, a ইকুয়াল আর সাইন আলফা, b ইকুয়াল আর cos আলফা। কি করে, আরেকবার জাস্ট দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, এটা বিষয়টা বুঝবে, কারণ এত কিছু তো লাগবে না, আমাদের তো টোটাল ফর্মুলাটা মনে রাখার কোনো দরকার নেই। শুধুমাত্র যদি এক্সামে দেয় করতে, জেনারেলি এখন বিভিন্ন রকম আমি লাস্ট যে কোশ্চেন দিচ্ছি, মানে আবারও তো 10 বছরের লাস্ট কোশ্চেনে কিন্তু এই প্রুফটা করতে দেয়নি, তো তাও প্রুফটা বলতে যেহেতু দেওয়া রয়েছে, তোমরা করে দেখে শেখার জন্য অন্তত বলছি। যেটা পরীক্ষায় আসে সেটা কি জিনিস, সেটা হচ্ছে লম্ব উপাংশের বিভাজন, মানে a ভেক্টর b ভেক্টর এমন ধরো রয়েছে, এই আমার a ভেক্টর, এই আমার b ভেক্টর, এই যদি আমার r হয়, r ভেক্টর হয়, মানে যেটা দেয়া রয়েছে r দেয়া রয়েছে, সেই ভেক্টরটাকে আমরা দুটো লম্ব উপাংশে ভাঙলাম, একটা a উপাংশ একটা b উপাংশ, তাই তো। এই উপাংশকে আমরা কি বলতে পারি, আর x ও বলতে পারি, যেহেতু x অক্ষের দিকে রয়েছে, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে b কে আমরা কি বলতে পারি, আর y ও বলতে পারি। y অক্ষের দিকে r এর মান কত, এই অক্ষের দিকে r এর মান কত, সেই হিসাবে বলতে চাইছি, এটা ব্যাপারটা ভালো করে বোঝো। তো সেক্ষেত্রে ধরো কোণ রয়েছে থিটা, আমি আলফা বিটা ভুলে গিয়ে বললাম থিটা, তো সেক্ষেত্রে তাহলে a কত হবে, a হয়ে যাচ্ছে r cos থিটা। মনে রাখবে যে ভেক্টরের সঙ্গে থিটা কোণটা দেখানো হয় সেটাকে আমরা cos লিখি, যার সঙ্গে দেখাই না তাকে sin লিখি, মানে b ইকুয়াল তাহলে কি লিখবো, r sin থিটা লিখবো। তার সঙ্গে কোণ দেখিয়েছি, এর সঙ্গে কোণ দেখিয়েছি আর, তাহলে তাকে লিখছি, a কে লিখছি r cos থিটা। দেখাইনি b এর সঙ্গে, তাই জন্য b হয়ে যাচ্ছে r sin থিটা। উল্টোটাও হতে পারতো, মানে মনে হতো ধরো b এর সঙ্গে কোণটা তুমি দেখালে, সেক্ষেত্রে কিন্তু b হতো r cos থিটা। যার সঙ্গে কোণটা দেখাবে বা প্রশ্নে বলা থাকবে যে এই ভেক্টরের সঙ্গে কোণ তৈরি করেছে, সেটা কিন্তু cos হয়, যার সঙ্গে করেনি সেটা sin হয়। ছোটখাটো একটা অঙ্ক করালে আরো ভালো বোঝা যাবে। তো এই জায়গা থেকে আমাদের পরীক্ষা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, সেই প্রশ্নটা এখানে আগে বলবো, তারপরে আমরা অঙ্কে যাব। প্রশ্নটা হচ্ছে যে কোনো বস্তুকে ঠেলার থেকে টানাটা ভীষণ সহজ, সেটা কেন।
প্রশ্ন হচ্ছে বস্তুকে ঠেলার থেকে টানা সহজ, এই প্রশ্নটা কিন্তু আসে। এর কারণ কি, কেন ঠেলার থেকে টানা সহজ? কি রয়েছে বিষয়টা ভালো করে বোঝো। যে এই ধরো আমার একটা কাঠের ব্লক রয়েছে, সেই ব্লকটাকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে চাইছি। তো আমি দুভাবে ব্যাপারটাকে করতে পারি, সরাতে পারি, একবার ঠেলে একবার টেনে। তো ঠেললে কিভাবে ঠেলতে হয়, আমরা মেনলি চাইবো এইভাবে ঠেলতে, এইভাবেই আমরা ঠেলি, এইভাবে আমরা ঠেলছি। তো এইভাবে যদি ঠেলি তো একটা ভেক্টর ধরো এইভাবে অ্যাপ্লাই হলো, একটা ফোর্স ভেক্টর, বল ভেক্টর এফ সেইভাবে এলো। আর যদি টানি তাহলে কিভাবে টানবো, আবার সেই ব্লকটাকেই রাখছি, টানলে আমরা এইভাবে টানবো, একটা ফোর্স দিলাম, দিয়ে এইভাবে এটা ধরো দড়ি দিয়ে মেরে টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সামনে থেকে এগোবে দুটো ক্ষেত্রে, এক্ষেত্রেও সামনে যাবে, এক্ষেত্রেও সামনে যাবে। কিন্তু কোনটা ইজিয়ার, কোনটা করতে গেলে আমাদের পরিশ্রম কম হয় বা কেন, সেটাই আসছে। তো দেখো আমরা কি করতে পারি, ফোর্সে আমরা উপাংশ তৈরি করতে পারি। ফোর্স যেহেতু একটা ভেক্টর রাশি, তার উপাংশে বিভাজন করা যায়। কিভাবে উপাংশে বিভাজন করব, তাহলে এফ কি রয়েছে, এভাবে রয়েছে, তাহলে এফ এর দুটো উপাংশ হতে পারে, একটা এইদিকে একটা এইদিকে। তাহলে এই উপাংশ কিভাবে বানালাম, মানে ধরো ভেক্টরটা এমন ছিল, আমি তো এরকমও করতে পারতাম। আমি উপরে একটা উপাংশ নিতে পারতাম, এখানে একটা উপাংশ নিতে পারতাম। তার বদলে আমি কি করলাম, ডান দিকে নিলাম, নিচের দিকে নিলাম। কেন করলাম, কি করে বুঝলাম যে এরকম ভাবেই হবে, এরকমটা নয়? তো বোঝার উপায় হচ্ছে সেই সামান্তরিক সূত্র। সামান্তরিকের দুটো বাহু, সামান্তরিকের ধর একটা সামান্তরিক রয়েছে, সামান্তরিক ধরো এরকম দেখবে, সামান্তরিকের দুটো বাহু যদি দুটো ভেক্টরকে প্রকাশ করে, তার কর্ণ কি করবে, লব্ধিকে প্রকাশ করবে। তাহলে আমরা বারবার বলছি যে কোনো একটা ভেক্টর তার উপাংশে যখন ভাগ করতে যাচ্ছি, তখন ভেবে নাও সেই ভেক্টরটা হচ্ছে সেই লব্ধি ভেক্টর সি। আর মেন দুটো ভেক্টর আমাদের এখানে বার করতে হবে। উপাংশ মানে হচ্ছে এই মেন ভেক্টর দুটো, আর একটা মাত্র ভেক্টর দিয়েছে মানে লব্ধি দেওয়া আছে। তাহলে সামান্তরিকে কি হয়েছে, কর্ণ যেটা আছে তার ঠিক সাইড ওয়েতে যে ভেক্টরগুলো রয়েছে সেগুলোই উপাংশ ভাবতে হবে। তাহলে ধরো একটা সামান্তরিক, তুমি যদি এখান থেকে মনে মনে একটা সামান্তরিক ভেবে নাও, তাহলে সামান্তরিকের দুটো বাহু কি, এই দুটো বাহু সামান্তরিকের দুটো বাহু হয়, আর এটা কর্ণ হয়। তাহলে নিশ্চয়ই এই দুটোই উপাংশ হবে, আর কোনো উপাংশ হওয়ার তো জায়গা নেই। তাহলে এটা নিজেরা বলো এটা কি হবে। তাহলে কোনো একটা সামান্তরিক আবার আমরা এইভাবে ভাবতে পারি, এই এরকম করে সামান্তরিক ভেবে নাও। তাহলে সামান্তরিকের এই দুটো যদি বাহু হয়, তাহলে নিশ্চয়ই এটাই কর্ণ হবে। তাহলে আমাদের দেয়া রয়েছে কি, দেয়া রয়েছে প্রশ্নে শুধু এইটা, এই একটা দেয়া। তাহলে উপাংশ কি কি হবে, নিশ্চয়ই সাইড ওয়াইজ যেগুলো রয়েছে সেগুলোই হবে। বুঝে গেল তো, খুব ইজি আর কি। এটা মানে অনেকে বুঝতে ভুল করে, কিভাবে কোন দিকে কেন এরকম মাপলাম, এটাকে এদিকেও মাপতে পারতাম, অনেকে বলতেই পারো। তো সামান্তরিকটা মনে রাখবে, সামান্তরিকের কর্ণটা মনে করো দেয়া আছে। তাহলে যে সেন্টার থেকে বা যে পয়েন্ট থেকে কর্ণ তৈরি হলো, সেখান থেকে ভেক্টরের দুটো বাহু কোন দিকে থাকতে পারতো সেটা মনে মনে ভেবে নিতে হবে। সেটাই হচ্ছে এখানে উপাংশের পরিমাণ। তাহলে কি হয়েছে, এখানে f রয়েছে, x আর y পাবো, ডান দিকটা x, এটা y। তাহলে এটাকে বলতে পারি fx উপাংশ, এটাকে বলছি fy উপাংশ। এটাকে বলছি fx উপাংশ, এটাকে বলছি fy উপাংশ। এবং সাইড ওয়েজ এবার আমরা তুলনা করি দুটো জিনিসকে, তুলনা করি যে কি হচ্ছে আলটিমেটলি কেসটা, যে কোনটা বেশি ঝামেলা, কোনটা করতে গেলে বেশি পরিশ্রম করতে হবে। তো কি চাই আমরা চাইছি এটাকে ঠেলে এদিকে নিয়ে যাব। আমরা চাইবো দুটো ব্লককে সরাতে। তাহলে ফোর্সটা কোন দিকে দরকার, নিশ্চয়ই এদিকেই ফোর্স দরকার। বস্তুটাকে ঠেলতে চাইছি এদিকে, ফোর্স চাইবো এদিকে, নিশ্চয়ই উপর দিকে ফোর্স চাইবো না, বা নিচের দিকে বা অন্য কোনো দিকে ফোর্স চাইবো না। আমি যেদিকে সরাতে চাইছি সেদিকেই তো ফোর্সটা দেবো নাকি। তাহলে মনে করো যে তাহলে এই দুটো জিনিসকে সরাতে এফএক্স কার্যকরী, এখানেও এফএক্স কার্যকরী, মানে এই এফএক্স গুলোর জন্যই ও সরে যায়। এবারে কি হয়েছে, এখানে আরো দুটো ফোর্স রয়েছে, একটা এফওয়াই এদিকে, এদিকেও একটা এফওয়াই রয়েছে। এবার কোন এফওয়াইটা আমার প্রবলেম ক্রিয়েট করছে। তো দেখো যে কোনো জিনিসকে সরাতে গেলে সবথেকে বাধা কোনটা, সেটা হচ্ছে এই বস্তুর ওজনটা। কারণ ওজনের জন্যই তো সরাতে প্রবলেম হয়। ধরো একটা হালকা কিছু রয়েছে, তাকে যত ইজিলি আমরা সরাতে পারবো, খুব মোটা কিছু, ভারী কিছু, তাকে সরাতে তো প্রবলেম হবে। কেন, তার ওজন বেশি সেই জন্য। তাহলে এর ওজন কোন দিকে কাজ করে, সবাই নিচের দিকে। যে কোনো বস্তুর ওজন mg
সবসময় তো নিচের দিকেই কাজ করে, ওয়েট নিচের দিকে কাজ করে। তো দেখো এখানে Fy যেটা সেটা ওর ওয়েটের দিকে কাজ করছে, মানে কি ওর ওয়েটটাকে বাড়াতে সাহায্য করছে। এখানকার যে Fy সেটা কি করছে, ওর ওজনের দিকে আছে বলে ওর ওজনকে আরো বাড়িয়ে দেবে। আর এখানকার যে Fy সে ওর ওজনের উল্টো দিকে কাজ করছে, তাই জন্য কি করবে এই Fy-টা ওর ওজনকে কমাতে সাহায্য করবে। তাহলে আমরা দুটো ক্ষেত্রেই Fx পাচ্ছি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু কি হয়েছে এখানে Fy যেটা পেলাম সেটা ওর ওজনকে বাড়িয়ে দিল, মানে আমাকে একটা নেগেটিভ জিনিস তৈরি করলো, যার ফলে ওজন বেড়ে গেলে আমার তো কষ্ট হবে ওকে সরাতে, সেটাই ঘটলো এখানে। আর এখানে কি হলো, ওজনটাকে কমিয়ে দিল, ওজনটা নিচের দিকে কাজ করে ও উল্টো দিকে একটা ফোর্স দিয়ে দিল, বুঝা গেল? তাতে করে কি হালকা হয়ে গেল জিনিসটা, তাহলে আমার সরাতে সুবিধা হবে। এই হয়েছে ব্যাপারটা। তাহলে কেন বুঝতে পারলে? তাহলে এই যে ঠেলছিলাম এটা তাহলে হলো কি, এটা ঠেলা, এটা হচ্ছে ঠেলা, আর এটা হচ্ছে টানা। তাহলে টানাটা কেন ইজি বোঝে না কেন? টানা ইজি কারণ Fy-টা mg কে প্রতিনিধিত্ব করছে, ওজন কমিয়ে দিচ্ছে, করে ওকে সরাতে সাহায্য করছে। এই জিনিসটা এটাকে একটু লিখে বোঝাতে হবে, এই হচ্ছে ব্যাপার। একটা অঙ্কে চলে যায়, অঙ্ক দিয়ে আরো ভালো বুঝতে পারবে। বলছে একটি ঠেলা গাড়িতে অনুভূমিকের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করে 50 ডাইন বল প্রয়োগ করে টানা হলো। ঠেলা গাড়িতে কি করছে, অনুভূমিকের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করে 50 ডাইন বল প্রয়োগ করে টানানো হচ্ছে, হলো? আচ্ছা, গাড়িটিকে টানার জন্য, বা টানার জন্য না লিখে বলি গাড়িটিকে সরানোর জন্য কার্যকরী বল কত? তাহলে একটা গাড়ি রয়েছে, এই যে একটা গাড়ি রয়েছে, তাকে আমরা কি করেছি, টেনেছি। কত বল দিয়ে? 50 ডাইন বল দিয়ে টেনেছি। কত কোণ করে আছে? অনুভূমিকের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ করে আছে। এটা অনুভূমিক, ভূমিক সমান্তরালকে আমরা অনুভূমিক বলি, আর লম্বটাকে বলি উল্লম্ব। তাহলে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে, 50 ডাইন বল প্রয়োগ করেছে। প্রশ্ন হচ্ছে গাড়িটিকে সরানোর জন্য কার্যকরী বল কত? তাহলে গাড়িটা সরছে কোন দিকে? ডান দিকে। তাহলে কার্যকরী বল কোনটাকে বলবো? যে বলের জন্য ও সরছে। তাহলে আমরা এই 50 এর দুটো উপাংশ করতে পারি, একটা Fx একটা Fy। তাহলে Fx এর জন্য ও সরবে, Fy এর জন্য নিশ্চয়ই সরবে না। তাহলে Fx কত বার করতে বলেছি, তাহলে কি করব? Fx মানে তাহলে কত? আমরা কি বলেছিলাম, যে কোনো একটা ভেক্টর তার দুটো উপাংশ যখন নেব, যার সঙ্গে কোণ করবে কি লিখব? 50 cos 30 ডিগ্রি। মনে আছে নিশ্চয়ই? আমরা কি বললাম একটু আগে, r ভেক্টর দুটো উপাংশ আছে, a ভেক্টর b ভেক্টর দুটো উপাংশ আছে, a এর সঙ্গে কোণ করেছে ধরো থিটা, তাহলে a কে কি লিখব? r cos থিটা, b কে কি লিখব? r sin থিটা। যার সঙ্গে কোণ তাকে cos লিখতে হয়। তাহলে fx এ কি লিখব? 50 cos 30। তাহলে কি লিখছি? 50 cos 30 মানে সবাই জানো √3/2। তাহলে কত হলো? 25 √3 ডাইন। এটা হচ্ছে তাহলে উত্তর, যে গাড়িটিকে সরানোর জন্য 25 √3 ডাইন এত আমাদের তাহলে বল প্রয়োগ করতে হয়েছে। হলো? এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারতো, সেটা হচ্ছে যে এই বস্তুটা বা এই গাড়িটার ওজন কত তাহলে কমে যাবে। ওজন ধরো mg ছিল, বা গাড়িটা ধরো ভর বলে দেওয়া থাকতে পারে, যে একটা কিছু 10 কেজি ভরের গাড়ি বা 100 কেজি ভরের গাড়ি, যে কোনো একটা ওজন দিয়ে থাকতে পারে। তাহলে ওজন কতটা কমবে? তাহলে ওজন কতটা কমতে পারে? এই Fy-টাই তো ওজন কমাতে হেল্প করবে। তাহলে Fy এর মান যা, ওজন ততটা কমবে। গাড়ির ওজন থেকে আমরা তত বিয়োগ করব, মানে Fy-টা বিয়োগ করলে গাড়ির ওজন এখন আছে, তাহলে কত কমবে সেটা Fy এর মানটা। তাহলে Fy কত হচ্ছে?
নিশ্চয়ই 50 sin 30, এত পরিমাণ ওজন কমাতে সাহায্য করছে গাড়িটা, বা উল্লম্ব দিকে এত বড় প্রয়োগ হয়েছে, সেটা কত তাহলে sin 30 মানে হাফ, তাহলে 25 টাকা, তাহলে এত পরিমাণ ওজন কমে যাবে গাড়ি। তো এরকম টাইপের ছোটখাটো অঙ্ক কিন্তু আমাদের আসতে পারে এই উল্লম্ব উপাংশের বিভাজন। তো বোঝা গেল আশা করি উপাংশের বিভাজন কি করে হয় ভেক্টরের। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে নতুন ক্লাস নিয়ে আসবো।